ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে মার্কেট যেমন যাবে এক্সপেক্ট করা হয়েছিল, মার্কেট কিন্তু ঠিক তার অপোজিট ডাইরেকশনে হেঁটেছে। আমিও আগের দিনে একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো মার্কেট সোমবার দিন মানে আজকের দিনে হয়তো মার্কেট প্রচণ্ড ডাউন যেতে পারে, কিন্তু এই সমস্ত এক্সপেকটেশন বা চিন্তাভাবনা সমস্তকে উড়িয়ে দিয়ে মার্কেট আজকে খুব ভালো পরিমাণে র্যালি দিয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি র্যালি দিয়েছে। তো এটা কিন্তু মার্কেটের জন্য খুব সুখবর। এবার ব্যাপার হচ্ছে যে কেন এত র্যালি দিল। অ্যাকচুয়ালি মার্কেট কোনোদিনই না আনপ্রেডিক্টেবল কিছু পছন্দ করে না, এবং মার্কেট কোনোদিনই আনপ্রেডিক্টেবল কিছু করে না। তো এই যে আনপ্রেডিক্টেবল যে ব্যাপারটা তৈরি হলো, কেন তৈরি হলো, আজকে এইটা নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলবো। তারপরে আমি চলে আসবো যে 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 স্টকগুলোকে আমি শর্টলিস্ট করেছি সেই স্টকগুলোর জন্য। প্রথমে আমি বলে রাখি যে মার্কেট যে র্যালিটা দিয়েছে না, এর প্রধান কারণ হচ্ছে যে দুটো। একটা হচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস যে পরিমাণ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি সিম্পল করে বলি। কোথায় ইউক্রেন বলছি, কোথায় ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তাই নিয়ে তো ভারতের তো মানুষের মাথা ব্যথা কোনো কারণ থাকার কথা নয়। মাথা ব্যথার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস। ঠিক আছে, এবারে ক্রুড অয়েলের প্রাইস যদি নিম্নগামী হয় তাহলে ইন্ডিয়ান মার্কেট আবার বুস্ট করতে শুরু করবে। যদি ক্রুড অয়েলের প্রাইস ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে যায়, তাহলে মার্কেট নিচের দিকে পড়তে শুরু করবে। এক্স্যাক্টলি সেই জিনিসটা হয়েছে। ক্রুড অয়েলের প্রাইস যতটা বেড়েছিল আগের দিন, তার থেকে আজকে কমে গেছে। তো মার্কেট কী হয়েছে, আবার চাঙ্গা হয়ে গেছে, সিম্পল ব্যাপার। তো মার্কেট যে চাঙ্গা হবে এই ব্যাপারটা কিন্তু আমরা এক্সপেক্টেশন মানে একটা হিন্ট পেয়েছিলাম শুক্রবারের মার্কেটের রিকভারি দেখে, কিন্তু আমরা সেই হিন্টটা ধরতে পারিনি। আমরা ভেবেছিলাম যে যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো মার্কেট রিয়াক্ট করতে পারে। তো যাই হোক, ক্রুড অয়েলের প্রাইস যেহেতু নিচের দিয়ে গেছে সেহেতু ইন্ডিয়ান মার্কেট বুস্ট করেছে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে এত পরিমাণ যুদ্ধ ইন্ডিয়ান মার্কেট দেখেছে না এই কিছুদিনের মধ্যে, ইন্ডিয়া কেন গোটা ওয়ার্ল্ডের মার্কেট। ঠিক আছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এদিকে এদের যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, ঠিক আছে, আবার ইসরায়েল আর যুদ্ধ করলো। ঠিক আছে, এই সমস্ত যুদ্ধগুলো দেখে দেখে ইসরায়েলের সাথে ওই গাজাপট্টিতে যেটা হলো, এই সমস্ত যুদ্ধ দেখে দেখে মার্কেট ওটার উপর রিয়াক্ট করাই ছেড়ে দিয়েছে, যে যা হচ্ছে বাদ দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিজের মতো করে চলবো। এটা হচ্ছে মার্কেটের একটা ধরন, যে যখন কোনো ঘটনা প্রথম আসে না তখন মার্কেট তার উপর বিশাল রিয়াক্ট করে, সেই ঘটনা যখন রিপিটেশন হতে থাকে তখন সেরকম কোনো রিয়াক্ট হয়ই না। তো আমি আজকে একটা ওপিনিয়ন শুনছিলাম, তো সেখানে আমি শুনছিলাম যে এখনকার সিচুয়েশনে মার্কেট 2-3টে জায়গাতেই রিয়াক্ট করতে পারে। এক নাম্বার, যদি নিউক্লিয়ার যুদ্ধ হয়; 2 নাম্বার, যদি আমেরিকা ডিরেক্টলি যুদ্ধে নেমে যায়; আর 3 নাম্বার, যদি স্ট্রেট অফ হরমুজকে যদি কেউ ইয়ে করে দেয়, চোখ করে দেয়। আর কোনো জায়গায় কিন্তু মার্কেটে অ্যাজ রিয়াক্ট করার কোনো ব্যাপার নেই। এবার আসি আমার পার্সোনাল ওপিনিয়নে। আমার যেটা মনে হয় যে আজকের দিনে যে আপ ট্রেন্ড আমরা দেখেছি, ঠিক আছে, সেই আপ ট্রেন্ডটা যে পুরো সপ্তাহটা জুড়ে চলবে সেটা নয়। এই যুদ্ধের পরিস্থিতিতে যদি একটুও যদি ক্রুড অয়েলের প্রাইসে হেরফের হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এর একটা প্রভাব আসবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আমার পার্সোনালি মনে হচ্ছে যে কালকের দিনে কিছুটা হলেও কিন্তু মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। আজকের এত বড় পজিটিভ ইম্প্যাক্টের পর কালকে দিনে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। আমি জানি না, ভুলও হতে পারি, কোনো মানে ব্যাপার নেই, কিন্তু পসিবিলিটি একটা আছে। ওকে, তো এরপর আসি আমি যে স্টকগুলোর কথা বলছি। কালকে যে দুটো স্টক কালকের জন্য আমার মনে হচ্ছে ঠিকঠাক হতে পারে, একটা হচ্ছে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস, এক নাম্বার; 2 নম্বর হচ্ছে টোরেন্ট ফার্মা। ঠিক আছে, তো টোরেন্ট ফার্মা আর ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস, এই দুটো স্টককে আমরা ডেফিনেটলি কালকের জন্য আমাদের র্যাডারে রাখবো। ঠিক আছে, কারণ এই দুটো স্টক ভালো পারফর্ম করার জায়গায় আসে। আর এরপরে আমি 5টা স্টকের নাম বলি যে স্টকগুলো এই সপ্তাহের জন্য ভালো পারফর্ম করার জায়গায় রয়েছে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে যে হোম ফার্স্ট ফিনান্স। এক নম্বর হোম ফার্স্ট ফিনান্স। কেন বলছি, কারণ এটা হচ্ছে যে মাল্টি ইয়ার যে ইয়ে ছিল, কি বলে ওটাকে, রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু ব্রেকআউট দেওয়ার জায়গায় রয়েছে। কাজে একটু ওয়েট করে আমরা এটাকে নেব, যদি ব্রেকআউটটা কমপ্লিট হয় তাহলেই কিন্তু আমরা এটাকে নেব। ঠিক আছে, হোম ফার্স্ট ফিনান্স এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে কেনস টেক। ঠিক আছে, কেনস টেক আমি কেন বলছি, কারণ কেনস টেকে না একটা ভালো একটা প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে, প্রথমে আপ ট্রেন্ড ছিল, তারপর ডাউন ট্রেন্ড এসে একটা ছোট্ট ইউ টাইপের প্যাটার্ন তৈরি করছে। কিন্তু ইউ টাইপের প্যাটার্ন যখন তৈরি করছে সেক্ষেত্রে কিন্তু ভলিউমের সাপোর্ট রয়েছে। ওকে, তো যদি আমরা একে দেখি তাহলে দেখতে পাবো যে ভলিউম কিন্তু মানে কীরকম বলবো, এরকম ইউ টাইপের হয়ে এসে উপর থেকে এসে নিচের দিকে আসছে। তো উপর থেকে যখন নিচের দিকে আসছে তখন দাম ডিক্রিজ করছে, কিন্তু সেই জায়গায় কিন্তু ভলিউম কিন্তু দাম ডিক্রিজ করছে, ভলিউমে ডিক্রিজ করছে। তাহলে দাম ডিক্রিজ ভলিউম ডিক্রিজ যখন একসঙ্গে হয় তখন এটা বোঝায় যে মার্কেট কিন্তু রিভার্সালে যাবে।
মানে মার্কেট উপরের দিকে সম্ভাবনা রয়েছে। ওকে, কাজে এটাও কিন্তু আমরা আমাদের ইয়েতে রাখবো, মানে আমাদের ওয়াচ লিস্টে রাখবো। ওকে, তারপর যে ইউটিআই এএমসির ক্ষেত্রেও কিন্তু মাল্টি ইয়ার একটা ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি রয়েছে। মাল্টি ইয়ার যে রেজিস্ট্যান্স আছে সেটাই কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভলিউমে কিন্তু সাপোর্টও রয়েছে। ওকে, তো ইউটিআই এএমসিও কিন্তু আমরা আমাদের র্যাডারে রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে গ্যালাক্সি সারফেস্টান, ঠিক আছে, এটাকে আমি রাখতে বলছি তার কারণ হচ্ছে যে দুটো, একটা হচ্ছে যে ভলিউম, এর আপ ট্রেন্ডের জন্য ভলিউম কিন্তু একে সাপোর্ট করছে এক নাম্বার, আর দু নম্বর হচ্ছে 7-17-47-এর যে সেট আপে আমি কাজ করি সেই সেট আপে কিন্তু 47 সেট আপের সঙ্গে 7 এবং 17তে কিন্তু আমি একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং একটা ক্রস ওভার দেখতে পাচ্ছি, ভালো ক্রস ওভার, গোল্ডেন ক্রস ওভার দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে 47-এর সাপোর্ট এবং 7-17 ক্রস ওভার সাথে ভলিউমের সাপোর্ট নিয়ে আমার মনে হচ্ছে যে এই স্টকটা কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবার যে পলিক্যাব ইন্ডিয়ার কথা আমি বলছি, কারণ পলিক্যাব ইন্ডিয়ার একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে, নিচের থেকে এসে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই নিচের থেকে এসে উপরের দিকে যাওয়ার এই জায়গাটায় একটা জায়গায় নিচের দিকে না 47 বড় রেড ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়েছে। তো আমি দেখেছি যে 47 যদি সাপোর্ট নিয়ে কোনো স্টক উপরের দিকে যায় এবং সেই স্টকে যদি উপরের দিকে একটা 7 এবং 17 ক্রস ওভার দেখা যায় এবং সেই ক্রস ওভারটা নিচের থেকে উপরে, তাহলে সেটা কিন্তু মানে কি বলে সাস্টেন করে। তো এক্ষেত্রে কিন্তু পলিক্যাব ইন্ডিয়া কিন্তু আমি সেটাই দেখতে পেয়েছি, ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে পলিক্যাব ইন্ডিয়ার যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স আছে তার বেশ কিছুর ওপরে, এবং সেই রেজিস্ট্যান্সটা কিন্তু বারবার পলিক্যাব ইন্ডিয়া কিন্তু সেই রেজিস্ট্যান্সে বারবার আটকেছে। ওকে, তো এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে তবেই কিন্তু পলিক্যাব ইন্ডিয়া উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, 61,700, 800, 900 এই একটা রেঞ্জ আছে, আমি সেফ ফর্মে ধরলাম 6,200, তো 6,200 রেঞ্জটাকে যদি আমরা ব্রেকআউট দিতে পারি তবেই কিন্তু আমরা পলিক্যাব ইন্ডিয়াকে ধরবো, এবং যদি ধরা হয় তাহলে কিন্তু একটা ভালো উপরের দিকে যাওয়ার একটা পোটেনশিয়ালিটি রয়েছে, কারণ ভলিউম এবং প্যাটার্ন দুটোর দিকে কিন্তু একটা মানে এটা কিন্তু একটা ভালো পজিশন হোল্ড করছে যেখান থেকে পলিক্যাব ইন্ডিয়া উপর দিকে যেতে পারে। ওকে, তো আমি টোটাল মোট 7টা স্টকের কথা বললাম। আর একটা স্টকের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে টাটা মোটরসকে কিন্তু অনেকে বলছে যে বটম লাইন টাচ করে গেছে, টাটা মোটরস এবার ভালো কেনা উচিত, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে টাটা মোটরকে এখন আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। টাটা মোটর এখনই কেনা উচিত নয়, কারণ টাটা মোটরসের ক্যাশ ফ্লো মোমেন্ট মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব একটা ভালো আসেনি। আর আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, যদিও যে কোনো কোম্পানি যদি ফ্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমার পছন্দ না হয়, তাহলে কোম্পানি বাকি ফান্ডামেন্টাল দেখার কোনো প্রশ্ন ওঠে না, বিশেষ করে যেখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যদি পজিটিভ না হয় বা ভালো না হয়, তাহলে কিন্তু আমরা সেই কোম্পানি অন্য কোনো দিকে আমার কিন্তু মনে হয় তাকানো উচিত নয়। তো যাই হোক, টাটা মোটরসের ক্যাশ ফ্লোতে একটু সমস্যা আছে বলে আমার মনে হলো দেখে, যদিও পুরো ব্যালেন্স শিট আমি দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় টাটা মোটরসকে এখনই নিয়ে নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। স্টক পালিয়ে যাচ্ছে না, আমরাও মরে যাচ্ছি না, আস্তে আস্তে নেবো, চাপ নেই, ঠিক আছে। আর ব্যাপার যেটা যে আজকে টোটাল যে 7টা স্টকের কথা বললাম, সেই 7টা স্টককে ডেফিনেটলি ওয়াচ লিস্টে রাখো। আর যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছো এবং তারা ধরে আছো, তাদেরকে আমি বারবার একটা কথাই বলবো যে মার্কেট আবার কিন্তু এই সপ্তাহে একটা ভালো বুলরানের দিকে যেতে পারে, যদি না কোনো বড়সড় সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা 3-4%, ম্যাক্সিমাম 5%-এর টার্গেটে কিন্তু আমরা আমাদের স্টকগুলো কিন্তু ঝেড়ে ফেলবো, মানে পুরো কেটে বেরিয়ে আসবো, ঠিক আছে। আবার আমরা নতুন স্টকের দিকে যাবো। ওকে, তো আজকের মতো এটুকু, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখনো পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে ডেফিনেটলি একটা করে কি বলবো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও মোটিভেটেড হব। আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার ফেসবুকের যে চ্যানেলটা ফেসবুকের যে পেজটা আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো সেই ফেসবুকের পেজে গিয়ে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে সে জিজ্ঞাসা করতে পারো, এবং এখানে ডেসক্রিপশনে থাকবে পেজটা, যদি চাও ফেসবুকের সঙ্গে যুক্ত হবে তাহলে ওখানে ক্লিক করে আমার পেজে চলে যেতে পারো। ওকে, চলো।